একটা শব্দ হচ্ছে দাদা, হ্যাঁ দাদা। হচ্ছে একটা শব্দ হচ্ছে। হ্যাঁ ব্রাদার, রেডি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা সমস্যা তো এর আগে আমরা দেখছিলাম যে যেকোনো একটা পেইড থিমকে কিভাবে আমরা হচ্ছে যে মানে পেইড থিম কিভাবে আর কি ইনস্টল করা যায়। যেহেতু পেইড থিম গুলো হচ্ছে যে আমাদের কেনা লাগে, কেনার পর হচ্ছে যে ডাউনলোড করে তারপর ইনস্টল করা লাগে, এবং ইনস্টল করার পরে কিভাবে একটা লেআউট তৈরি করে। তো আজকে আমরা সেম প্রসেসটা দেখবো। গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে যে অ্যাভাটার থিম দিয়ে। হ্যাঁ, তো আজকে আমরা আরেকটা নতুন থিম হচ্ছে যে ডিপি থিম। ডিপি থিম দিয়ে দেখবো যে কিভাবে ইনস্টল করে এবং কিভাবে হচ্ছে যে আমরা এটাতে একটা টেমপ্লেট বানাইতে পারবো। তো মূল বিষয়টা হচ্ছে যে থিম যেটাই হোক না কেন, আমরা আমাদের ডেভেলপার হিসেবে আমাদের মূল মূল যে কাজটা আমি গত লাইভ ক্লাসে যেটা বলছিলাম, যে আমাদের কাজ আসলে যে প্রোগ্রাম লেখা কিংবা হচ্ছে যে কোডিং লেখা কিংবা কোনো থিম নিয়ে কাজ করা, বিষয়টা তা না। ডেভেলপারদের কাজ হচ্ছে যে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের একটা সলিউশন। তো কোনো ক্লায়েন্ট যদি স্পেসিফিক ভাবে বলে যে আমার কাছে ডিবি থিম কিংবা অ্যাভাটার থিম কিংবা যে কোনো সেলিয়েন্ট থিম যেগুলো পেইড থিম আছে, এগুলো দিয়ে যদি বলে যে আমি এই থিমটা কিনছি, এই থিমটা আমাকে একটা লেআউট তৈরি করে দাও এরকম লেআউট, তাহলে হিসাবটা আলাদা। আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে শুধুমাত্র একটা রেফারেন্স দিবে যে এই ওয়েবসাইটের মতো আমি একটা ওয়েবসাইট চাচ্ছি। এখন ওই ওয়েবসাইটের মধ্যে এখন সব ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে বোঝে না যে আসলে কোন থিম দিয়ে কিভাবে কি করতে হয়, কি ফ্রি থিম দিয়ে করবো কিনা, কি পেইড থিম দিয়ে করবো কিনা। ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই চাওয়া থাকে যে আমি এরকম ওয়েবসাইট চাই, অথবা আমার এরকম একটা ডিজাইনের ওয়েবসাইট আমার দরকার, অথবা আমার এই ফাংশনালিটি দরকার। ম্যাক্সিমাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা এই থাকে। তো ডেভেলপার হিসেবে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তার কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে তার যে যে রিকোয়ারমেন্টস গুলা, যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে যে মূল কাজ। তো ওয়ার্ডপ্রেস এখন মোস্ট পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই হিসেবে ওয়ার্ডপ্রেসের আমাদের যেটা শিখতে হবে যে পার্টিকুলার থিমের যদি আমরা কাজ শিখি, শুধুমাত্র যদি আমরা ডিডি থিম কিংবা শুধুমাত্র অ্যাভাটার থিমের যদি আমরা কাজ শিখি, হ্যাঁ, পরবর্তীতে সময় সময় হয়তো আমাদের অন্যান্য অনেক টিম নিয়ে কাজ করা লাগে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে গুলাই ফেলবো। তো আমাদের যে মূল কাজটা হচ্ছে যে আমাদের কাজটা হচ্ছে যে একটা থিম দিয়ে, পেইড হোক ফ্রি হোক, আমরা একটা থিম দিয়ে কিভাবে লেআউট তৈরি করতে পারবো। তো এই হচ্ছে যে মূল বিষয়। তো আজকে আমি আপনাদের হচ্ছে যে ডিবি থিমটা দিয়ে আমরা কিভাবে কাজ করবো এটা আমি একটু দেখাই। গত ক্লাসে আমরা কিছু আমরা দেখছি। আজকে আমরা সেরকম একটা দেখি ডিবি দেখে ডিবি কি কি জিনিস প্রোভাইড করছে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আপনাদের তো স্ট্যাম্প ইনস্টল করা আছে, এবং স্ট্যাম্পের যে ইউআরএলটা দেওয়া আছে লোকাল হোস্টের পরে, সেই ইউআরএলটা দিয়ে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রজেক্টের যে নামটা আছে সে নামটা, তো আমারটা একটা ইনস্টল করা আছে ডাব্লিউপিটিএফ নামে একটা আমার প্রজেক্ট তৈরি করাই আছে। তো আমি হচ্ছে যে সেখানে গেলাম, যাওয়ার পরে কি ডাব্লিউপি অ্যাডমিন দিলে এটা আমাকে লগ ইন চাইবে। না ঠিকই আছে। আচ্ছা, এখানে আমাদের লগ ইন চাচ্ছে। এখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। সেটা হচ্ছে লোকাল হোস্টে। আমরা হচ্ছে যে লগ ইন করবো। আচ্ছা, আমাদের যখন আমরা ফ্রেশ একটা ইনস্টলেশন আসবে তখন আমাদের এরকম ড্যাশবোর্ড আসতেছে। তো এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমি এর আগে জানছি যে আসলে ড্যাশবোর্ডের কি কি কাজ, কোন মেনুতে কোন কাজগুলো হয়। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে চাচ্ছি যে থিমটা ইনস্টল করতে। হ্যাঁ, তো থিম ইনস্টল করতে হলে আমাদের কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে তারপরে হচ্ছে যে থিম। তো থিমসে যখন আমরা যাব, এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে অ্যাড নিউ
নরমালি এগুলো সব ফ্রি থিম আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। এছাড়া এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপলোড থিম। এই আপলোড থিমে আমরা হচ্ছে যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে এরকম একটা ইনপুট ফাইল ইনপুটের জন্য একটা বক্স আসবে। এই বক্সে আমরা আমাদের ফাইলটা চুজ ফাইলও করতে পারি, অথবা ফাইলটা আমরা ডাক করে এনে এখানে ড্রপ করে দিতে পারি। তো আমি হচ্ছে যে ফাইল চুজ করি। এটা আমার টিভিতে তিনটা আছে, জিপ ফাইল থাকবে, 17 জিপ ফাইল থাকে। তো সেই জিপ ফাইলটা আমরা এখন ইনস্টল নাও করলে ওটা আচ্ছা এখানে সমস্যাটা হচ্ছে বক্সে রবি কোথায়? হ্যাঁ আসতেছে আচ্ছা আমারটাতে ইনস্টল হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। আমি সেটা দেখি, হ্যাঁ দেখার পরে আমি দেখতেছি যে আমি স্ক্রিনে দেখতে দেখো, ওর স্ক্রিনে দেখে আচ্ছা এখানে আমার যে একটা সমস্যা হয়েছে, যে কোনো একটা সমস্যা, যাই হোক এটা আমি এখন আর ডিপলি ডিবাগ করতে যাব না। যে এরকম একটা সমস্যা হয়েছে যে আমি জিপ ফাইলটা আমি আপলোড করতে পারতেছি না। এখন আমার কি উপায়? আমি এখানে হচ্ছে যে ইরোরটা বুঝতে পারতেছি না আসলে এখানে আমার ইরোরটা কি হয়েছে। দ্য লিংক ইউ ফলোড হ্যাজ এক্সপায়ার্ড, এরকম একটা হচ্ছে যে ইরোর আমাকে দেখাচ্ছে। তো আমি জিনিসটা বুঝতে পারতেছি না। তো এখন তাহলে থিম ইনস্টল করতে আর কোনো উপায় নাই। তো থিম ইনস্টল করার এটা একটা প্রসেস। এই প্রসেসটা আমরা গত ক্লাসে দেখছি এবং আমরা সাকসেসফুলি থিম এবং প্লাগইন এভাবে ইনস্টল করতে পারছি। কিন্তু কোনো কারণবশত আমার পিসিতে এটা নিচ্ছে না। আমাদের আরেকটা ওয়ে আছে, এটা একটু অ্যাডভান্স ওয়ে, বাট এটা আমাদের একটু শিখে রাখবেন, আপনারা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা ওয়ে কি, আপনারা হচ্ছে যে ফোল্ডারটা আছে জ্যাম ফোল্ডার, তো সেই জ্যাম ফোল্ডারে আমরা ওয়ার্ড টেস্ট ইনস্টল করছি কোথায়? জ্যাম ফোল্ডারের ভিতরে আমরা এইচপি ডক্সের ভিতরে আমাদের যে ওয়ার্ড টেস্টের একটা ফাইল ছিল সেই ফাইলটা আমরা ইনস্টল করছি। তো আমারটার অপারেটিং সিস্টেমটা একটু আলাদা, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো আমি জ্যামটা বের করে দেখাতে পারছি না, বাট আমারটাতে যেটা আছে ফাইল সেম ফাইলই আছে। ব্রাদার হ্যাঁ ব্রাদার, হ্যাঁ হ্যাঁ, ওই যে কারেন্ট ছিল না, তো কারেন্ট আসলো আমাদের, শুধু একটা মিনিট দেন তো, আমরা একটু ইয়ে করি। আচ্ছা আচ্ছা আপনাদের বড় স্ক্রিনে নেবেন না, তো ভিডিওতে প্রচুর নেট টানে, কেনা নেট দিয়ে नेट क्या अच्छा दो পুশ করছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে আমার নরমাল ওয়েতে আমার থিমটা ইনস্টল হচ্ছে না। তো যাই হোক কোনো একটা হয়তো কারণ আছে এখানে ইনস্টল না হওয়ার, তো সে কারণে আমি যাচ্ছি না। এখন এটা একটু মিউট করবেন দাদা। আচ্ছা এখন আমরা দেখবো যে আরেকটা আমরা ওয়ে দেখছি যে থিম কিংবা প্লাগইন ইনস্টল করার আমরা এর আগে দুইটা ওয়ে দেখছি। একটা হচ্ছে সরাসরি যেগুলো ফ্রি আছে সেগুলো এখান থেকে সরাসরি ইনস্টল করা, আর একটা হচ্ছে যে আপলোড থিম অথবা আপলোড প্লাগইন করে। এবং আজকে আমরা আরেকটা ওয়ে দেখবো, একবারে র ওয়ে যেটা, সেটা আমরা দেখবো। তো যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে যে জ্যাম্পের ভিতরে ঢুকলে জ্যাম্পের ভিতরে এইচটি ডক্সের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে মূল ফাইলটা ছিল সেই ফাইলটা আমরা কোথায় রাখছি? জ্যাম্পের ভিতরে এইচটি ডক্সের ভিতরে। তো ধরে নিলাম যে এটা আমার এইচটি ডক্স ফোল্ডার এবং এখানে আমি আমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যেগুলো ইনস্টলেশন ফাইল আছে সেগুলো আমি রাখছি। তো আমরা কাজ করতেছি হচ্ছে যে wp get এই নামে একটা ফোল্ডার আমার আছে দেখেন, এবং এখানে যাওয়ার পর দেখবেন যে সেম ফাইল এবং ফোল্ডার এখানে আছে। এখানে
ডাব্লিউপি অ্যাক্টিভেট কিংবা ডাব্লিউপি কনফিগ, এটা মূলত ওয়ার্কস্পেসের যে কোর ফাইলগুলো, ফাইল এবং ফোল্ডারগুলো সেটা হচ্ছে যে এখানে আছে। তো এই ফাইলের মাধ্যমে আমরা থিম কিংবা হচ্ছে যে প্লাগইন আমরা ইনস্টল করতে পারি। তো কিভাবে? তো প্রথমত আমাদের যেতে হবে যে আমাদের মূল প্রজেক্ট, ওয়ার্ডপ্রেস প্রজেক্টের যে ফোল্ডার, সে ফোল্ডারে গেলে এরকম একটা হচ্ছে যে ফাইল ফোল্ডার এরকম থাকবে। তো মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এটাই আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল কিংবা ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন ফাইলগুলো এখানে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার হচ্ছে যে কিছু ওয়ে আছে। তো প্রধানত হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্টের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো মূলত হচ্ছে যে একই। যেমন এখানে দেখেন ডাব্লিউপি অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে এবং ডাব্লিউপি ইনক্লুডস নামেও একটা ফোল্ডার আছে। এই তিনটা ফোল্ডার যখন হচ্ছে যে একটা ফাইলের ভিতর থাকবে এবং পাশাপাশি দেখবেন যে index.php নামে একটা ফাইল থাকে এবং wp-config.php নামে একটা ফাইল থাকে। আরো আদার্স অনেক ফাইল থাকে, যেমন hpxs, তারপরে ডাব্লিউপি কন্টেন্ট। এখানে আমি একটু জুম করি, জুম করার পরে দেখেন যে ডাব্লিউপি কন্টেন্ট নামে আমাদের একটা ফোল্ডার আছে, আমাদের মূল যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন ফাইল। এখানে ডাব্লিউপি কন্টেন্টস এর ভিতরে ঢুকতে দেখবেন যে এখানে লেখা আছে যে প্লাগইন, থিম এবং আরো কিছু আছে আপডেট, আপলোড, এগুলো হচ্ছে যে আরো অন্যান্য কাজে ইউজ হয়। তো আমরা যেটা করবো, আমরা চাচ্ছি যে একটা থিম ইনস্টল করতে হচ্ছে যে একবারে র ফাইল দিতে। তো এখানে আমরা নরমালি যাবো, যেহেতু আমরা থিমস ইনস্টল করবো, একটা থিম ইনস্টল করবো, সেহেতু আমরা হচ্ছে এই থিমস এর মধ্যে যাবো। থিমস এর মধ্যে যাওয়ার পর দেখবেন যে আমার এইখানে থিমস এর লিস্টে যে যে থিম আছে, যেমন আমার এখানে এখন আপাতত আছে যে এই থিম, এটা হচ্ছে 2017 একটা থিম আছে, 2019, 2016 এবং 2020, এই চারটা থিমই আমার এই প্রজেক্টে ইনস্টল আছে। এবং মজার বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে দেখবেন, এখানেও দেখবেন সেম সেই চারটা থিমের ফাইল এখানে আছে, 2019, 2017, 2016, 2020। এখন দেখেন এখানে যদি আমি আমার যে ডিবি যে জিপটা ছিল এটাকে আমি হচ্ছে যে আনজিপ করবো। হ্যাঁ, আনজিপ করার পরে এর ভিতরে গেলে দেখবেন যে এরকম অনেকগুলো ফাইল আছে, থিমের ফাইল। তো এই ফোল্ডারটাকে আমরা কপি করব, কপি করে এই থিমসের মধ্যে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করার পরে দেখেন যে একটা ডিবি থিম আমার এখানে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি হলো, আমি শুধুমাত্র যে আমার থিমের যে ফাইলটা ছিল, জিপ ফাইলটা ছিল, সেই জিপ ফাইলটাকে আমি আনজিপ করে, তবে অবশ্যই হচ্ছে যে আপনারা মেক শিওর করবেন যে এটা যে ফোল্ডারের ভিতরে এরকম অনেকগুলো যাতে ফাইল থাকে। ফোল্ডারের ভিতরে যদি আরেকটা ডিবি নিউ কিংবা আরেকটা ডিবি টু এরকম ফোল্ডারের ভিতরে যদি এই ফাইলগুলো থাকে তাহলে হবে না। একবারে যে ফোল্ডারটা আমরা এখানে পেস্ট করবো ওই ফোল্ডারের ভিতরে সরাসরি আমার ফাইলগুলো থাকতে হবে। যেমন ডিবি নিউ এর ভিতরে আমাদের সরাসরি অনেকগুলো ফাইল আছে। আবার যদি আমি এগুলো দেখি 2019, এখানেও দেখেন সরাসরি অনেকগুলো ফাইল আছে। একটা ফোল্ডার কিংবা একটা ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো এরকম না। বিষয়টা হচ্ছে এখানে যে একটা রুট একটা ফোল্ডার থাকবে এবং রুট ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ফাইল পাচ্ছি। তো এখানে আমরা কি করলাম, যে আমাদের যে থিমের যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা হচ্ছে যে এক্সট্রাক্ট করে সেই ফাইলটা শুধুমাত্র আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে দেখলাম যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভেট করতে হলে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাক্টিভেটের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা দেখেন আমার থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা দাদা, আমি হচ্ছে 2 মিনিট আসতেছি। হ্যাঁ, আমাদের কারেন্ট চলে এসেছে, তো ফ্যানটা দিই। আস্তে করে ফ্যানটা দেওয়া হয় না, গরম করতেছে।
আরে এখন তো ইয়েতে দিছিল ওপেন দাও দাও তো ভাইয়া ফ্যামিলিরা ভিডিও খালি শস্যতা পরে যে ভিডিওটা দেখি খালি শস্যতা এটা অবশ্য ঠিক এটা একটা বেশি প্রবলেম আস্তে আস্তে করে আস্তে দাও আস্তে দাও ফ্যানটা আস্তে দাও আস্তে করে রেগুলেটর কমে দাও আমার ভিডিও দেখলে বেশ শস্য থাকে কথা এমনিও না কষ্ট করে এরকম রক্ত আছে হ্যাঁ আপনারা ঘুম পারেন এটা বাজি ধরবো বার করার দেবেন এই বার ঘুম পারেন করলে বক্স আচ্ছা, তো আমাদের হচ্ছে যেখানে কি হলো, এখানে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এটা অ্যাক্টিভেটও করতে পারছি। বাট এটা ইনস্টল করলাম আমরা হচ্ছে যে নর্মালি ড্যাশবোর্ড থেকে না, নর্মালি আমরা হচ্ছে যে ফাইলটা ফাইলটা আমরা কপি করে পেস্ট করে এটাকে আমরা ইনস্টল করলাম এখান থেকে। তো এখন আমি হচ্ছে যে ভিজিট সাইটে যাই, দেখি যাওয়ার থিমের যে চেঞ্জ করলাম, দেখেন থিমের চেঞ্জ করার পরে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে এবং হচ্ছে যে যে ডিফল্ট লোগোটা ছিল ডিডি এটা এখানে আসছে। তো আমি যেটা বলছিলাম গত ক্লাসে যে কোনো থিম কিংবা যে কোনো হচ্ছে যে প্লাগইন ইনস্টল করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের এই যে ড্যাশবোর্ড, এই যে একটা আমাদের অ্যাডমিন বার আছে, এখানে অনেকগুলো মেনু আছে। তো এখানে কিছু কিছু মেনু আছে একবারে ওয়ার্ডপ্রেসের কোর, যেমন এই যে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর মেনু। তো আমাদের যেটা করতে হবে, একটা থিম কিংবা একটা প্লাগইন আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার পর আমাদের দেখতে হবে যে ওই থিম বা ওই প্লাগইনের জন্য কোনো মেনু এখানে রেজিস্টার হয়েছে কিনা। তো আমরা যদি একটু খুঁজি, প্রথমে আমি বলছি যে প্রথমে এই মেন যে মেনুটা আছে, নেভিগেশন আছে, এখানে দেখতে হবে যে কোনো নতুন মেনু অ্যাড হয়েছে কিনা। যদি এখানে না থাকে আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখতে পারি। অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি এখানে না থাকে অবশ্যই অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকবে। আর প্লাগইনসের ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে দেখতে হবে, অ্যাপিয়ারেন্সে দেখতে হবে অথবা সেটিংয়ে দেখতে হবে। প্লাগইন থেকে যে মেনুগুলো আছে ওটা দেখার আমি আরো সহজ বুদ্ধিটা নেক্সটে শিখে দিব। যখন ওইটা আসবে তখন আমি ওটা বলে দেবো যে আসলে খুব শর্টে আমরা কিভাবে ওই মেনুতে চলে যেতে পারি। তো থিমের ক্ষেত্রে মূলত এই মূল মেনু হিসাবে থিমের মেনুটা রেজিস্টার করে থাকে। তো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে পিভি নামের একটা আমাদের নতুন একটা মেনু এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখি এখানে কি অবস্থা। তো এইখানে দেখেন গত ক্লাসে আমরা কি করছিলাম যে আমরা হচ্ছে যে অ্যাভাটার থিমটা ইনস্টল করছিলাম। অ্যাভাটার থিম ইনস্টল করার পরে এখানে একটা এরকম অ্যাভাটার দিয়ে একটা অপশন আসছিল। অপশন হচ্ছে যে অপশনের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করছি। তো ডিবি থিমের ক্ষেত্রে সেম হচ্ছে, এখানে ডিবি নামের একটা মূল মেনু আছে এবং মেনুর আন্ডারে কিছু সাব মেনু আছে। তো এখানে নর্মালি এদের হচ্ছে যে রিপোর্ট কোনো প্লাগইন নাই, সেক্ষেত্রে আমাদের কোনো প্লাগইন দেওয়া ইনস্টল করা লাগতেছে না। সবকিছু এরা হচ্ছে যে থিমের মধ্যে সবকিছু ইয়ে করছে, ইনক্লুড করছে। তো এখানে দেখেন ভিডিওর ভেতরে আমাদের যে আছে থিম অপশনস, থিম অপশনসটা আপনারা প্রায়শই দেখতে পাবেন। যে কোনো পেজ থিমে মূলত থিম অপশনস নামে একটা মেনু অবশ্যই থাকে। ম্যাক্সিমাম থিমে থিম অপশনস নামে একটা মেনু থাকে। তো থিম অপশনসটাই হচ্ছে আমাদের মূল কাস্টমাইজেশনের জন্য মূল যে অপশনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে থিম অপশনসের মধ্যে পাওয়া যায়। তো এখানে সেম থিং, এখানে যদি আমরা থিম অপশনসে যদি যাই তাহলে দেখেন এখানে হচ্ছে যে বিডি থিম অপশনসে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, তো এই অপশনগুলা এখন এতগুলো অপশন হচ্ছে যে আমরা কিভাবে কি করবো, আসলে কোন অপশনটা কিভাবে কাজ করে এটা হয়তো আমি এখান থেকে শিখতে পারবো। যে ডিলির জন্য আমি এখানে এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ সময় দিয়ে এক সপ্তাহ লাগবে না, তো আপনাদের নিউপি হিসেবে হয়তো এক সপ্তাহ লাগবে। আমি ধরে নিলাম যে এক সপ্তাহ আপনার লাগবে যে এই থিম অপশনগুলো আপনার ক্যাপচার করতে। তো আমার যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে এখানে তো অপশন তো প্রচুর অপশন আছে। তো আমার এদের অপশনকে মুখস্থ না করে আমার হচ্ছে যে টেকনিকটা হচ্ছে যে আমার কি দরকার সেটাকে আমার
খুঁজে বের করা। সেজন্য আমাদের যেটা করতে হবে, সেজন্য আমাদের কিছু ওয়েবসাইটের কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন এখানে জেনারেল বলতে হচ্ছে যে, জেনারেল বলতে আমরা নর্মালি বুঝতে পারতেছি যে এখানে জেনারেল কিছু অপশন আছে। যেমন এখানে আছে লোগো, ফিক্স নেভিগেশন বার, ইনেবল ডিডি গ্যালারি, কালার ফিল্টার, এগুলো কিছু অপশন এখানে জেনারেল যে অপশনগুলো আছে সেগুলো আছে। এবং দেখেন এখানে সবার শেষে একটা অপশন আছে কাস্টম সিএসএস এর জন্য, এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারবো। তো তারপরে দেখেন এখানে নেভিগেশন নামে একটা ট্যাব আছে। তো নেভিগেশন ট্যাবে গেলে দেখবেন যে এখানে কিছু অপশন আছে নেভিগেশন রিলেটেড। তারপরে হচ্ছে যেটা এখানে আবার পেজেস, ক্যাটাগরি, জেনারেল সেটিং এগুলো আছে। তারপরে হচ্ছে যে আমাদের ফিল্টার আছে, হ্যাঁ, তারপরে লেআউটের কিছু অপশন আছে, অ্যাডস এর অপশন আছে, এরকম এসইও এর কিছু অপশন আছে, যে এসইও কাস্টম টাইটেল কিংবা মেটা ডেসক্রিপশন এখানে এরা হচ্ছে যে প্রোভাইড করছে। তারপরে ইন্টিগ্রেশনের আছে, এখানে বিভিন্ন ইন্টিগ্রেশন করা যায়, তো ইন্টিগ্রেশনের বিষয়টা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে আপডেট আছে। তো মূল অপশন হচ্ছে যে মূলত এইটুকু, হ্যাঁ, এইটুকুতে আপনারা হচ্ছে যে একবার যেটা করবেন, একবার হচ্ছে যে চোখ খুলে নিতে হবে আসলে কোথায় কি আছে, তারপরে ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে যে কি বলবো, আমরা একটা নর্মাল একটা তৈরি করি, আমরা একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করি যে আসলে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো নর্মালি হচ্ছে যে আমার যেটা আছে যে আমার হোম পেজটা আছে, আমার এখানে অনেকগুলো পেজ নেওয়া আছে, এগুলো হচ্ছে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য নিয়েছি। তো এখানে অনেকগুলো পেজ হয়তো থাকবে। তো এখান থেকে আমার হোম পেজ কোনটা, এটা আমি কিভাবে হোম পেজ কোনটা দিয়ে আমার এটা বুঝতে হবে। এখানে দেখেন কোথাও হোম পেজ লেখা নাই। তো এর আগে আমরা দেখছি যে সেটিং এ যাওয়ার পরে এখানে হচ্ছে যে অবশ্যই ফ্রি সেটিং এ যাওয়ার পর রিডিং এর ভিতর আমাদের ইউর হোম পেজ দিস পেজ, এটা হচ্ছে যে আমাদের ইউর লেটেস্ট পোস্টটা একটা অটোমেটিক হোম পেজ জেনারেট করে, যেখানে শুধুমাত্র আমার পোস্টগুলো এখানে দেখেন। যেমন এখানে দেখেন এটা হচ্ছে আমার নরমালি হোম পেজ আছে, যেটা এবং ফুটার ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে যে কন্টেন্ট হিসেবে আমাদের কি করতেছে, কন্টেন্ট হিসেবে আমার পোস্টগুলো এখানে শো করতেছে। এটা হচ্ছে যে লেটেস্ট পোস্টগুলো আসতেছে, এটা নরমালি আমার হচ্ছে হোম পেজ হিসেবে সিলেক্ট করা আছে। এখন আমি যদি চাই যে না আমি একটা কাস্টম হোম পেজ বানাবো, এখানে হয়তো আমার পোস্টগুলো থাকবে না, আর শুধুমাত্র পোস্ট না, আমার আরো কিছু সেকশন থাকবে, সেকশনের পাশাপাশি আমার পোস্টগুলো থাকবে, পোস্টগুলো আমরা পরে তৈরি করে আমরা নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমি একটা স্ট্যাটিক কাস্টম একটা আমি হোম পেজ বানাই। এখানে দেখেন লেখা স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজকে আমরা কিভাবে হোম পেজ বানাবো। তো হোম পেজটা মূলত বলে যেটাকে যে আমাদের নরমালি তো হচ্ছে যে একটা ডোমেইন নেম থাকে। যেমন এখানে যদি আমি চাই, যাওয়ার পরে আমি যদি হচ্ছে যে এখানে লিখি আমি ধরেন linkedin.com এ লিখলাম। তো এখানে হোম পেজটা বলতে বোঝায় কি আসলে, যখন আমাদের একটা আমাদের এখন যখন একটা থাকে, যখন আমাদের একটা ডোমেইন থাকে, তো ডোমেইনের এই যে মূল যে ডোমেইনটা, এই মূল ডোমেইনটা যে পেজটা শো করে ওইটাই মূলত হোম পেজ হিসেবে ধরা হয়। তো আমাদের এখানে মূল ডোমেইনটা কোনটা হচ্ছে, মূল ডোমেইনটা যখন আমরা ওয়েবসাইটটা ট্রান্সফার করব, যেমন www.example.com, আমি একটা নরমাল হচ্ছে যে example.com এখানে দিলাম, দেওয়ার পরে এটা নরমালি কোনো ইয়ে নাই। তো এই যে example.com এই ডোমেইনটা হচ্ছে যে এই ডোমেইনের এগেইনস্টে আমি একটা পেজ শো করি, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে আমরা যেটা করতেছি, আমরা লোকাল ডেভেলপমেন্ট করতেছি, যেটা আমরা লোকাল অলরেডি আমাদের একটা প্রজেক্ট। তো এই লেখাটুকু তখন হচ্ছে যে একটা ডোমেইন নেম দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এই লেখাটুকু এখানে যেটা দেখাচ্ছে আমার একটা যখন ডোমেইন নেম আমি একটা কিনবো কিংবা ডোমেইন নেম রেজিস্টার করবো, তখন এই লেখাটুকু রিপ্লেস হয়ে সেই এই ডোমেইন নামটা হয়ে যাবে। তো এটা আমরা পরবর্তীতে লাইভ সার্ভারে কিভাবে আপলোড করবো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো।
তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রজেক্টের একেবারে রুট যে পেজটা থাকে, যেমন এখানে আমি লিখলাম যে ebx.org, তো এইটা আমি ebx.org এটা একটা ডোমেইন নেব এবং এই যে পেজটা এটা হচ্ছে যে মূলত এইটা হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে যে কি, এটা হোম পেজ মানে মূল যে রুটটা আছে এই রুট পেজ। আর বাদ বাকি যেগুলো আছে যেমন এখানে আরো অনেক দিকে আমরা যেতে পারবো, যেমন স্কুলের পার্টনার্স নামে এদের একটা পেজ আছে দেখেন। তাহলে কি হবে, এই পেজে যাওয়ার পর স্ল্যাশ দিয়ে ওই পেজটার নাম এখানে দেওয়া হবে। তো এগুলা হচ্ছে যে ওইটা আদার্স সাব পেজ আছে, বিভিন্ন অন্যান্য পেজ। কিন্তু হোম পেজটা আমাদের মূলত একবারে ডোমেইন এলিমেন্টসে রুটে যে আমাদের পেজটা শো করে সেটা হচ্ছে যে হোম পেজ। তো আমাদের এখানে রুটটা হচ্ছে লোকালহোস্ট /wpd। এখানে আমাদের এইটা যে পেজটা এখানে শো করবে সেটা হচ্ছে যে হোম পেজ। তো আমরা চাচ্ছি যে একটা স্ট্যাটিক পেজ হোম পেজ তৈরি করতে। তো নর্মালি আমি দেখি যে হোম পেজটা আমার এখানে কোনো কিছু নেওয়া আছে কিনা। আচ্ছা, হোম পেজ নাই, তো আমি একটা পেজ নিই। পেজ নিতে হলে আমাদের যেটা করতে হবে অ্যাড নিউ করার পরে এখানে আমার হচ্ছে টাইটেলটা দিতে হবে যে আমি দিলাম হোম পেজ। হোম পেজ দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি পাবলিশ করব। তো পাবলিশ করার পরে যেটা হবে, পাবলিশ করার পরে নর্মালি এই পেজটার লিংক ভিউ পেজ করলাম। দেখেন এই পেজটা আমার কোথায় আছে, তো আমি wp দিয়ে তারপরে /হোম পেজ। এটা নর্মালি আমার একটা নর্মাল একটা স্ট্যাটিক পেজ হিসেবে আছে, নর্মাল একটা পেজ, একটা সাব পেজ হিসেবে আছে। তো এই পেজটাকে আমরা যখন হোম পেজে তৈরি করবো দেখেন তখন কেমন হয়। তো এখানে আমি সেটিং থেকে এই স্ট্যাটিক পেজ নিলাম, নেওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দিই, আসলে আমি এই স্ট্যাটিক পেজ দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন হোম পেজটা আমার চলে আসছে। এখানে আমি হোম পেজ দিলাম আর ব্লগ পেজ ফাংশন এখানে সেভ চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখেন পেজটা আমার অটোমেটিক্যালি এখন কিন্তু আর স্ল্যাশের পরে হোম পেজ লেখাটা নাই, এখানে হচ্ছে যে সরাসরি এটাই আমার এখন হোম পেজ হয়ে গেছে। তো এখন এই পেজটাকে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি। মূলত হচ্ছে যেখানে দেখেন এই মেনুগুলো অনেকগুলো মেনুর জন্য হেডারটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা এই মেনুগুলোকে কিভাবে অ্যাড করবো কিংবা রিমুভ করবো। তো মেনুকে অ্যাড অথবা রিমুভ করার ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাবো মেনুসে যাওয়ার পরে দেখবো যে এখানে আমাদের আপাতত কোনো প্রকার মেনু নাই। তো আমরা হচ্ছে যে একটা মেনু তৈরি করলাম, একটা মেনু তৈরি করি। মেনুর একটা নাম দিতে হবে। তো আমি দিলাম যে মেইন নেভিগেশন, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি দিলাম মেইন নেভিগেশন দিয়ে ক্রিয়েট মেনু করার পরে এখানে আমাদের কিছু কিছু পেজ অথবা কাস্টম অথবা পোস্ট কিংবা কাস্টম লিঙ্কস আমরা এখানে অ্যাড করতে পারবো। অ্যাড করবো কিভাবে, নর্মালি আমি হচ্ছে যে এখানে আমার কিছু পেজ আছে, এই পেজগুলোকে আমি এখানে হচ্ছে যে অ্যাড করি। তো এখানে অ্যাড টু মেনু করলে আমাদের এরকম মেনুটা তৈরি হয়ে গেল। এখন এই মেনুটাকে আমি কোথায় শো করার মানে লোকেশনটা কোথায়। তো লোকেশনের জন্য এখানে দেখেন এর আগে আমরা দেখছি যে এই লোকের জন্য হয়তো এক লোকেশন দেখা, কোনো থিম হয়তো 4টা মানে আমরা 3টা লোকেশনে আমরা মেনুগুলোকে সেভ করতে পারবো। তো নর্মালি প্রাইমারি, সেকেন্ডারি, ফুটার মেনু। তো প্রাইমারি মেনু বলতে আমরা নর্মালি বুঝতে পারতেছি যে আমাদের যে মূল মেনুটা সেটাকে এরা প্রাইমারি মেনু হিসাবে আখ্যায়িত করতেছে। আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদের এদের যে ইনফরমেশন গুলো আছে কিংবা এদের যে টেক্সট গুলো আছে সেগুলো পুরো করে আমাদের বুঝতে হবে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রাইমারি আর সেকেন্ডারি মেনু বলতে আমরা এখানে বুঝতে পারতেছি যে প্রাইমারি মেনু যেহেতু করছে সেহেতু এই মেনুটাই ইন্ডিকেট করছে। সেকেন্ডারি মেনুর ক্ষেত্রে আমরা হয়তো অন্য কোথাও হচ্ছে যে সেকেন্ডারি মেনুটার লোকেশন আছে এবং ফুটার মেনুটা আমরা দেখলাম যে ফুটার মেনুটা অবশ্যই কি ফুটাতেই যাবে। তো প্রাইমারি মেনুটা আমরা দিয়ে এখানে সেভ মেনু করলাম। সেভ মেনু করার পরে এখানে যখন আমরা রিফ্রেশ করলাম তখন দেখবেন যে আমাদের মেনুটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের মেনু এখন এখানে শো করতেছে। তো এটা হলো মেনু নিয়ে। এখন আমরা চাচ্ছি যে লোগোটা চেঞ্জ করার।
লোগোটা আমি হচ্ছে যে চেঞ্জ করবো। লোগোটা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? লোগোটা চেঞ্জ করতে হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা থিম অপশনসে আগে খুঁজবো যে থিম অপশনসে লোগো সেট করার মতো কোনো অপশন আছে কিনা। একটা বিষয় মনে রাখবেন যে যেগুলো পেইড থিম, এগুলো কাস্টমাইজেবল থিম, বিশেষ করে লোগো, মেনু, হ্যাঁ, এগুলো হচ্ছে যে ওদের নিজস্ব অপশন থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এটাতে ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নেই। এগুলো যেহেতু বেসিক বিষয়, এগুলোর অপশন অবশ্যই তারা দিবে, যেহেতু বিবি তার লোগো এখানে দিচ্ছে, অবশ্যই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এটাকে চেঞ্জ একটু সার্চটা পরে সার্চ আপনার খুব বেশি করা লাগবে না। এখানে দেখেন যে প্রথমে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে লোগোর অপশন আছে। তো এখানে আমি যদি আপলোড করি, তো আপলোড করলে কি হচ্ছে, আপলোড করলে এখানে আমরা যে গতবার দেখছিলাম যে মিডিয়া লাইব্রেরি, তো এখানে আমি নতুন ফাইল আপলোড করতে পারি, অথবা আমার যে আগে যে মেনুগুলো আছে, যে ইমেজগুলো ছিল আমরা সেগুলো এখান থেকে নিতে পারি। তো এখানে আমার আপাতত লোগোর মতো কোনো ইয়ে নাই, এখানে একটা লোগো ডাউনলোড করি। আচ্ছা, আমরা একটা লোগো ডাউনলোড করলাম। এই লোগোটাকে আমরা সেভ করব। তো থিম অপশনসে যাওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সিলেক্ট ফাইল করে আমরা যেহেতু ডাউনলোড করছি, তো ডাউনলোডে এই যে দামি লোগো ওপেন করব। ওপেন করার পরে আমি সেভ অ্যাজ লোগো এইটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে সেভ চেঞ্জেস আছে, এখানে আমি ক্লিক করলাম। তো এটা হচ্ছে যে লোগোটা আমাদের সেভ হয়ে যাবে। লোগোটা সেভ হওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। তো লোগোটা সেভ হওয়ার পরে এরকম দেখেন যে লোগোটা আমাদের ছোট দেখেন। তো এটার এখন সলিউশনটা কি? এইটার সলিউশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা আগে দেখবো যে লোগোর উইডথ এবং হাইটটা ঠিক করার মতো কোনো অপশন আছে কিনা। তার আগে আমরা দেখি যে আমাদের লোগোর আসলে উইডথটা মানে নরমাল ইমেজটার উইডথ কত, এটা আমরা ঠিক করবো। হ্যাঁ, তো আসলে মেন বিষয়টা হচ্ছে যে এগুলো হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে এগুলো দেখি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কাজ করার সময় অনেক প্রবলেমে আমরা পড়ি। হ্যাঁ, এবং আমি হচ্ছে যে প্রি ডিফাইন কোনো কিছু ইনস্টল কিংবা কোনো কিছু আমি প্রি ডিফাইন করিনি। আমি যেটা চাচ্ছি যে আমি নর্মালি যে কাজ করার সময় আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আমরা কিভাবে সলিউশন করবো সেটা একবার আপনারা যাতে লাইভ দেখতে পান। তো সেক্ষেত্রে আমার এখানে সমস্যা হয়েছে, আমি এখানে লোগো আপলোড করছি বা লোগোটা আমার খুবই ছোট দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমার সলিউশন নেই। এক্ষেত্রে সলিউশন প্রথমে আমরা যে এটাকে ইনস্পেক্ট করবো। ইনস্পেক্ট করার পরে দেখবো যে আমাদের লোগোটা সাইজটা আছে ম্যাক্সিমাম 54%। এটাকে যদি আমরা হচ্ছে যে দেখেন এখানে ইনস্পেক্ট করার পরে দেখেন আমি এখানে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে আমার যে ইমেজটা হচ্ছে যে 43/43 আছে এবং এখানে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম হিট আছে 54%। তো নরমালি আমরা এটাকে হচ্ছে যে কাস্টম সিএসএস এর নিয়ে ম্যাক্সিমাম হিটটা আমরা 100% করে দিতে পারি। এটা হচ্ছে যে একবারে কাস্টম সলিউশন 100% কিংবা আরো বেশি আমরা করে দিতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশনটা কি? স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে যে প্রথমে আমাদের আগে দেখতে হবে আমাদের লোগোর অরিজিনাল হাইট এবং অরিজিনাল উইডথটা কত। এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা হচ্ছে যে যাবো কোথায়, মিডিয়াতে। কারণ মিডিয়াতে আমার সব ইমেজগুলো রাখা আছে। তো মিডিয়াতে যাওয়ার পরে দেখেন এখানে আমার লোগো আছে। লোগো দেখেন যে লোগোটা আছে এরকম, সাইজটা আছে এরকম যে এটা 300/300 পিক্সেল। তো 300/300 পিক্সেল দেখেন লোগোর কিন্তু আমাদেরকে এই নিচের দিকে এবং উপরের দিকে অনেকটা ফাঁকা স্পেস, এই স্পেসগুলো তো আমার দরকার নেই, এগুলো এক্সট্রা। এগুলোতে কোনো ডিজাইনও নাই, কিছুই নেই। যেহেতু এটা আমি নর্মালি ডাউনলোড করছি সেহেতু এই লোগোটার ইমেজটার রেশিওটা ঠিক নেই। তো এটাকে আমরা ঠিক করতে হলে এটাকে আমাদের ক্রপ করতে হবে। হ্যাঁ, ক্রপ করে আমরা উপরের যে ফাঁকা অংশটুকু, নিচের যে ফাঁকা অংশটুকু, এই অংশ দুইটাকে আমরা
রিমুভ করে দেবো। তো ক্রপ করার জন্য আমাদের ফটোশপ দরকার, কিন্তু নর্মালি আমাদের ফটোশপ না হলেও হবে। আমরা এখানে ইডিট ইমেজ করি। ইডিট ইমেজ করলে দেখবেন যে এখানে এখানে ক্রপ করার হচ্ছে যে অপশন আছে, এবং এখানে হচ্ছে যে ইমেজ রোটেশন ইজ নট সাপোর্টেড বাই দ্য হোস্ট। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার এটা এডিট করার মতো আমাদের অপশন দিচ্ছে না, কিন্তু নরমালি হচ্ছে যে আমরা এখানে এডিট করার পর এখানে ক্রপের অপশনটা পাই। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইয়েতে যাওয়া লাগতেছে, আমাদের হচ্ছে যে ফটোশপে যাওয়া লাগতেছে। ফটোশপ যদি নাও থাকে তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে যেহেতু আমারটা নর্মাল উইন্ডোজ না, উইন্ডোজ হচ্ছে যে অপারেটিং সিস্টেম না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্রপ করবো কিভাবে? তো ক্রপ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি হচ্ছে যে অনলাইনে যদি সার্চ করি যে ক্রপ ইমেজ অনলাইন টুলস, দেখেন এখানে গুগল সার্চের একটা বিষয় দেখেন। গুগল সার্চ করার সময় আপনাদের খেয়াল রাখবেন যে আপনি কি চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, সেটাই আপনি নিজে এখানে সার্চ করবেন। আপনার একবারে মিনিংফুল সেন্টেন্স লেখা লাগবে যে বিষয়টা তার। এখানে দেখেন যে আমরা চাচ্ছি যে আমরা একটা ইমেজ ক্রপ করতে যাচ্ছি। তো এখানে আমাদের কিওয়ার্ড গুলো কি হচ্ছে যে আমি একটা ইমেজ ক্রপ, এবং এটা কিভাবে চাচ্ছি, আমরা একটা অনলাইন টুলস দিয়ে আমরা ইমেজটাকে ক্রপ করতে চাই। এই হচ্ছে আমাদের এইটুকু দিকে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে রিসাইজের জন্য অনেকগুলো সার্ভিস এখানে আছে। তো আমরা প্রথমটা দেখি কি অবস্থা। প্রথমটাতে গেলাম, যাওয়ার পরে এখানে বলতেছে ড্রাগ এন্ড ড্রপ ফাইল হেয়ার। তো এখানে আমি ইয়ে করি, আমাদের লোগোটাকে ড্রাগ করে এখানে ড্রপ করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ এডিট পিকচার। তো এটা এডিট করে এর পরে দেখেন এখানে আমরা অনলাইনে এডিট করতে পারছি। তো ক্রপ সিলেকশন করে আমরা এখানে অনলাইন থেকে খুব ইজিলি আমরা এটাকে ক্রপ করে নিতে পারছি। এটা নেওয়ার পরে এখানে হচ্ছে যে আমি ইন্টারে ক্লিক করলাম, ইন্টারে চাপ দেওয়ার পরে এটা ক্রপ হয়ে গেল। তো ক্রপ হয়ে যাওয়ার পর এখন এটাকে তো আমাদের সেভ করতে হবে। সেভ করে তো আমাদের হচ্ছে পিসিতে নিতে হবে। তো সেভ এস এখানে আছে পিএনজি দিয়ে দিই। এখন এখানে আই এম দা রিসাইজ মাই পিকচার। সেভ টু ডিস্ক। আচ্ছা, আমাদের ইমেজটা দেখেন, আমাদের ইমেজটা ক্রপ হয়ে এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এটা রিনেমটা চেঞ্জ করি। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, আমি এইটার নামটা সেম, আগে যেটা নাম ছিল সেম নামটাই আমি লিখব। আমি বলবো সরি, এটা রিনেমটা আমরা হচ্ছে যে 1 দিলাম, এবং এখানে আমি সেম নেমটাই দিলাম। সেম নেমটা দেওয়ার পরে আমরা আবার কি করবো, এটাকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে আমরা এটাকে আমরা মিডিয়া লাইব্রেরিতে আবার এটাকে হচ্ছে যে আপলোড করব। আচ্ছা, এটাকে আমরা আপলোড করলাম। তো এখন আমার লোগোটা মোটামুটি আদার্স যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো নাই। তারপরে এখানে যখন আমরা রিফ্রেশ করবো তখন দেখবো যে আমাদের লোগোটা এখন মোটামুটি একটা সুন্দর একটা ভিউয়ে চলে আসছে। তো এটা হচ্ছে যে ফার্স্ট সলিউশন।
ছিল যে আমাদের লোগোটা প্রথমত খুব ছোট দেখাচ্ছিল, পুরো আমাদের লোগোর বেস সাইজটা, আমাদের অরিজিনাল সাইজটা আমরা চেঞ্জ করে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এখানে পেয়ে গেলাম। তো আমাদের আর নেক্সট কোনো ইয়েতে দেওয়ার দরকার হচ্ছে না, সলিউশনে দেওয়ার দরকার হচ্ছে না, কিন্তু তবুও যদি আমাদের নেক্সট সলিউশন দরকার হয় তো এটা আমরা দেখবো। যেহেতু আজান দিচ্ছে, আমরা নর্মালি একটা ব্রেক নিয়ে নামাজ পর আমি আবার হচ্ছে আসতেছি, এসে তখন আমরা হচ্ছে আবার আদার্স ইয়েগুলো দেখতেছি। হ্যালো দাদা, মন ভাই তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নামাজ পড়ে ভাই আজানটা আপনি আসুন। 15-20 মিনিটের মধ্যে আপনার অর্ডারটা চলে আসে। মিনিমাইজ করে রেকর্ডটা পজ করো। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা যেটা করলাম যে আমরা হচ্ছে যে একটা লোগো সেট করলাম। স্ক্রিনটা শেয়ার হয়নি মনে হয় ব্রাদার, হ্যাঁ দাদা, স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। তো নরমালি আমরা হচ্ছে যে একটা ডামি লোগো এখানে সেট করলাম। তো এখন হচ্ছে যে আমরা আমাদের যে সেটা হচ্ছে যে মেরুটা। তো নরমালি হচ্ছে যে একটা ফ্রেমে কিছু কোড করা থাকে কিংবা কিছু ডিজাইন করা থাকে, স্পেসিফিক ডিজাইন করা থাকে। স্পেসিফিক ডিজাইনটা হচ্ছে যে কিছু প্রোভাইড করে, যেমন এখানে আমাদের হেডার কিংবা ফুটার এবং ভিতরে আরো অনেক সেকশন আছে যেগুলো আমি ইনিশিয়ালি দেখেছি। তো এগুলোর বিভিন্ন স্টাইলগুলো কি হয় থিমে করা থাকে। তো এর বাইরে হচ্ছে যদি আমরা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের সলিউশনটা, মূল বিষয়টা হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট রিলেটেড কাজে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো প্রবলেমের মাল্টিপল সলিউশন থেকে। হ্যাঁ, তো নর্মালি আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কোনো একটা প্রবলেম যখন আমরা ফেস করি, তখন আমাদের প্রথম স্ট্যান্ডার্ড লেভেল থেকে একটা সলিউশন খোঁজার চেষ্টা করা হয়। যেমন এখানে আমরা লোগোর বিষয়টা দেখলাম যে লোগো আমরা প্রথমত হচ্ছে যে আপলোড করলাম, আপলোড করার পর দেখা গেল যে এটা খুবই স্মল দেখাচ্ছে। তো এখানে আমরা যেটা করছি, আচ্ছা এক মিনিট আমরা একটু বক্সটা এমন করে তো যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে ট্রাই করি কি, প্রথমে আমরা হচ্ছে যে ট্রাই করি একটা স্ট্যান্ডার্ড লেভেল সলিউশন থেকে আমরা স্টেপ বাই স্টেপ একটা সলিউশন যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাই। তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, কাস্টমাইজেশনের ক্ষেত্রে কোনো একটা প্রবলেম যখন আমরা ফেস করি তখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আগে দেখতে হবে যে থিম অপশনসে ওদের কোনো সলিউশন আছে কিনা। যেমন এই লোগোটার যদি আমি হাইটটা আরো বাড়াইতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি দেখতে যাচ্ছি যে এটার হাইট বাড়াইতে কিংবা কমাইতে, এটা আমি চাচ্ছি যে লোগোটার আমি হচ্ছে যে হাইটটা কমাবো কিংবা বাড়াবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে যেটা সার্চ করবো সেটা হচ্ছে কোনো
প্রোভাইডেড কোনো সলিউশন এর আছে কিনা। যেমন এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে জেনারেল আমরা শুধুমাত্র লোগো আপলোড করার অপশনই পাচ্ছি, এছাড়া লোগোর যে সাইজটা কমানো বাড়ানো এই অপশনটা এখানে আমাদের নাই। কিন্তু অনেক থিম আছে যেগুলোতে লোগোর সাইজ উইথ কত হবে, হাইট কত হবে, এগুলো হচ্ছে এগুলো ডিফাইন করার জন্য অপশন দিয়ে থাকে। এক একটা থিমে এক এক রকম অপশন প্রোভাইড করে। তো এখানে যেহেতু নাই, সেক্ষেত্রে তখন আমরা যাবো হচ্ছে যে আমাদের মেন যে পাওয়ার সেটা হচ্ছে যে আমরা তখন হচ্ছে যে সিএসএস করতে হবে। যেমন এটা যদি আমরা হাইটটা কিংবা উইথটা বাড়াইতে চাই, কিংবা এটা যদি আরো বড় করতে চাই, তাহলে আমরা দেখি যে আদৌ কি এখানে কোনো অপশন আছে কিনা। তো লোগো তো এখানে অপশন নাই। আমি এখানে হচ্ছে যে সার্চ করলাম লোগোতে সার্চ করে পেলাম না, নর্মালি এখানে পেলাম না। তো আমরা আমাদের সলিউশন নেওয়ার আরেকটা বুদ্ধি হচ্ছে যে আমাদের গুগল করতে হবে। আর ডেভেলপারদের মূল কাজটাই হচ্ছে যে গুগল করে বিভিন্ন সলিউশন যেগুলো হয় এগুলো হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করা। এখানে আমরা দেখি কোনো সলিউশন আছে কিনা। যে তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের লোগোর উইথটা বাড়াবো। তো আমরা নর্মালি প্রথম অবস্থায় সিএসএস করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে আসলে ডিভিটিং কোনো প্রকার অপশন এখানে আমাদেরকে দিছে কিনা। তো এটা আমরা হচ্ছে বের করবো। আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা লোগোর উইথ বাড়াবো এবং সেটা কিভাবে ডিডি থিমের অপশন থেকে। তো এটা যদি আমি হচ্ছে যে গুগলে লিখি যে অ্যাডজাস্ট লোগো সাইজ ইন ডিডি থিম অপশন, এটা লিখে যখন আমরা সার্চ দিব, তখন দেখেন এখানে অনেক ওয়েবসাইট চলে আসছে। যেমন হাউ টু চুজ দ্য বেস্ট ডিডি লোগো কিংবা চেঞ্জ দ্য ডিডি লোগো সাইজ ইউজিং দ্য থিম কাস্টমাইজার। তো এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমরা নর্মালি আমরা এখানে সার্চ করছি, বাট এখানে আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, কিন্তু এখানে যখন আমি গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পরে দেখেন চেঞ্জ দ্য ডিডি লোগো সাইজ ইউজিং দ্য থিম কাস্টমাইজার, এইখানে আমাদের একটা সলিউশন আমাদের এইখানে দেওয়া আছে। যে আমাদের হচ্ছে যে হাইটের আমরা হচ্ছে যে এখানে কিছু অপশন পাবো। অপশনটা কোথায় পাবো আমরা? থিম কাস্টমাইজার। থিম কাস্টমাইজারটা কোনটা? থিম কাস্টমাইজার হচ্ছে এই যে আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে যে একটা কাস্টমাইজ আছে, এইটা হচ্ছে যে আমাদের কাস্টমাইজার। তো এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে যে আমাদের কাস্টমাইজার আসলো। তো এখান থেকে আমাদের এখানে যেতে হবে যে, তো এরপর আমরা কোথায় যাবো, এটা আমরা কিভাবে বের করবো? এখানে কিন্তু লেখা হলো যে ইউ ক্যান এডিট লোগো ব্যাকশেপ মেনুলি দ্য কাস্টমাইজার টু চেঞ্জ সাইজ। এখানে আসলে স্পেসিফিক ভাবে দেওয়া নাই যে আমরা হচ্ছে যে কোথায় যাব, যে কোথায় গেলে আমরা এটা ফিক্স করতে পারছি। তো এখানে একটা মজার বিষয় দেখেন যে আমরা আসলে সলিউশনটা কিভাবে বের করব, এটা নানান উপায়। তো এখানে দেখেন এই ইমেজটা যদি আমি জুম করি, ইমেজটাকে, তো এখানে দেখেন আমি এখানে একটু লক্ষ্য করেন যে কাস্টমাইজিং হেডার এন্ড নেভিগেশন। তার মানে আমরা হেডার এন্ড নেভিগেশনে গেলে এরকম একটা অপশন পাবো। তো আমরা হচ্ছে যে এখান থেকে যাই, হেডার এন্ড নেভিগেশন আছে আমাদের অপশন। হেডার এন্ড নেভিগেশনে গেলে এই যে এখানে আমাদের একটা অপশন আছে। তো এইখানে দেখেন যে প্রাইমারি মেনু বার, এই ভিতরে গেলে এখানেও বলছিল যে প্রাইমারি মেনু বার। এখানে দেখেন যে আমাদের হচ্ছে যে এখানে দেখেন যে আমরা এখান থেকে একটা ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। একটা ইমেজের স্ক্রিনশট থেকে আমরা এই অপশন পর্যন্ত যাওয়ার একটা ক্লু পেয়ে যাচ্ছি যে কাস্টমাইজিং হেডার এন্ড নেভিগেশন, তারপরে প্রাইমারি মেনু বার।
তো এইখানে আমরা হচ্ছে যে সেই মোতাবেক যদি আমরা চাই যে হেডার এন্ড নেভিগেশন, তারপরে প্রাইমারি মেনু বার, এইখানে দেখেন আমার লোগো ম্যাক্সিমাম হেইট আছে হচ্ছে যে 54। তো 54টা কি হবে, 54 এইখানে এখন আমরা যদি একটু কাস্টমাইজ করি, এখানে যদি ইনস্পেক্ট করি, তাহলে দেখেন যে এখানে ম্যাক্সিমাম হেড কিন্তু 54%। তার মানে এইটাই আমার ওইখানে পার্সেন্ট হিসেবে ভ্যালু হচ্ছে। তাহলে তো এটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি, তাহলে দেখেন এখানে একবারে লাইট দেখা যাচ্ছে, এটা আমার আস্তে আস্তে বাড়তেছে এবং কমতেছে। এটা হচ্ছে যে আমরা হাইটটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করার একটা অপশন পেলাম। তো বিভিন্ন অপশন আমরা এইভাবে বিভিন্ন মানে আসলে ডেভেলপমেন্টের যে আপনার একটা ফিক্সড যে একটা সলিউশন থাকবে, কিন্তু ফিক্সড একটা হচ্ছে যে ওয়ে থাকবে, আমরা এইভাবে সবকিছু করতে পারবো বিষয়টা তাহলে আমাদের হচ্ছে যে যেটা করতে হয় সেটা হচ্ছে যে চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হয়। যেমন এই অপশনটা আমরা হচ্ছে যে খুঁজে বের করতে আমরা গুগলে হেল্প নিলাম, গুগলে হেল্প নেওয়ার পরে আমরা এখানে নতুন কিছু অপশনের আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কিছু অ্যাডভান্স অপশন আমাদের আছে। যেমন মেনু হাইটটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো, যেমন এই মেনুর হাইটটা। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে টেক্সট সাইজ আছে, হ্যাঁ টেক্সট সাইজটা আমরা হচ্ছে যে বাড়াতে পারতেছি। তারপরে লেটার স্পেসিং, প্রতিটা লেটারে আলাদা লেটার স্পেসিং, এরকম আমরা হচ্ছে যে বিভিন্ন অপশন আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তো এরকম হচ্ছে যে আরো অপশন, অনেকগুলো অপশন এখানে আছে। যেমন জেনারেল সেটিং এ কিছু কিছু অপশন হচ্ছে যে এখানের সাথে মিল আছে, এখানে কিছু কিছু অপশন এখানেও আছে, আবার কিছু কিছু অপশন আছে যে এখানে আছে কিন্তু এখানে নেই, আবার কিছু অপশন আছে যে এখানে আছে অথচ এইখানে। এইভাবে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এইভাবে সার্চ করে, এইভাবে ফাইল করে, আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের ফাইল করে করে আমাদের সলিউশনগুলো করতে হবে। তো নরমালি হচ্ছে যে এটা আমি করলাম, করার পরে এখন এখানে আমাদের মেনুটা হয়ে গেল। তো মেনুটাতে আমরা যদি চাই যে আমরা এই মেনুটা তো হচ্ছে যে ডান সাইডে আছে, আমরা এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসতে চাই, যেমন লোগোর পরে আমাদের মেনুটা হবে। যেমন একটু আগে আমি একটা ওয়েবসাইট দেখলাম, সেই ওয়েবসাইটটাতে যেমন আছে যে এখানে লোগোর পরে আমাদের মেনুটা শো করতেছে। এরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব? নরমালি আমাদের ডিফল্ট হিসেবে মেনুটা আমাদের ডান সাইডে আছে, এটাকে যদি আমরা এখন লেফট সাইডে নিতে চাই তাহলে আমাদের কি কি করা যেতে পারে? তো এখানে হচ্ছে যে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখন আমরা যেটা সার্চ করব সেটা হচ্ছে যে আমরা এই মেনুটাকে কিভাবে এই লেফট সাইডে বাম দিকে লোগোর পাশে নিয়ে আনবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে যে থিম অপশনসে গিয়ে এখানে হচ্ছে যে নেভিগেশনে দেখি যে নেভিগেশনে কোনো অপশন আছে কি। নেভিগেশনে হচ্ছে যে আমাদের এরকম অপশন নাই। তো আমাদের সবচেয়ে শর্ট বুদ্ধি হচ্ছে যে আমাদের গুগল করা, যে গুগল আমি কি করবো যে আমার মেনুটা আমি লেফট সাইডে নিয়ে আসতে যাচ্ছি। তো আমি এখানে গুগলে লিখবো যে হাউ টু সেট মেনু ইন লেফট সাইড পিভি। এটা দিয়ে আমরা যখন সার্চ দিলাম এখানে আমাদের হচ্ছে যে অপশন এখানে দেখেন, এই টাইটেল গুলো দেখে আমাদের বুঝতে হবে যে আসলে কোন লিঙ্কে আমাদের এক্সাক্ট সলিউশনটা পাওয়া যাবে। এখানে দেখেন মুভ দা পিভি স্লাইড, স্লাইড ইন মেনু। আচ্ছা, এটা স্লাইড ইন মেনু। এই যে এখানে দেখেন হাউ টু অ্যালাইন দা টিভি মেনু টু দা রাইট, লেফট অর সেন্টার। এইখানে যদি আমরা যাই, যাওয়ার পরে
যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে যে আমাদের একটা অপশন এখানে দেখাচ্ছে যে হাউ টু অ্যালাইন ডিভি মেনু টেক্সট। তো এইখানে হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে ডিজাইন লেআউটের ভিতরে আমাদের লেফট অ্যালাইন আছে মেনু টেক্সট টগল, টেক্সট অ্যালাইনমেন্ট, মেনু সেটিং। এটা তো মেনু সেটিং আমরা দেখে আসলে মেনু সেটিং আমাদের আছে কিনা। আমরা লেআউটে দিলাম, লেআউটে হচ্ছে যে এরকম অপশন নাই। নেভিগেশনে শো ড্রপ ডাউন মেনু, নেভিগেশনেও নাই। আচ্ছা এখানে আমরা যদি প্রাইমারি মেনু বার, এখানে আমাদের হচ্ছে যে কিছু অপশন আছে। ড্রপ ডাউন মেনুগুলো কালারের অপশন, এটা ফন্টের অপশন, এটা হচ্ছে যে তো এখানেও নাই। তো হেডার ফরম্যাট দেখেন এখানে হচ্ছে যে সেন্টার্ড আছে, তারপরে হচ্ছে যে সেন্টার ইনলাইন লোগো, স্লাইডিং, ফুল স্ক্রিন। তো নরমালি আমাদের এরকম সরাসরি অপশন আমরা এখানে পাচ্ছি না। আমরা কোনটাতে দেখলাম, এইটাতে। আচ্ছা আরো দেখি পাওয়া যায় কিনা। তো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের একটা ইনিশিয়াল সার্চ আমরা করলাম যে আমরা নরমালি কি হচ্ছে এখানে আমরা নরমালি লেফটে নিয়ে আসার মতো কোনো সলিউশন আপাত দৃষ্টিতে পাচ্ছি না আমাদের কাস্টমাইজার থেকে। কিন্তু আমাদের এটা তো অবশ্যই লেফটে দরকার। ধরা যাক কোনো এক ক্লায়েন্ট একটা লেআউট দিছে, যে লেআউটটা হচ্ছে যে কপি করতে হবে, কিন্তু ওইটা মেনুটা থাকবে লেফটে। এই ক্ষেত্রে তখন যখন আমরা একেবারেই খোঁজাখুঁজির পর থিম অপশনসের ভিতর পাবো না, তখন আমরা সিএসএস করবো। তো এটার কারণ থেকে আমরা তো প্রথমেই তো সিএসএস করতে পারবো। প্রথমে সিএসএস করলে আমাদের এত খোঁজাখুঁজির অপশনেতে যেতে হতো না। তো এটার কারণটা হচ্ছে যে যে কোনো সলিউশন আমরা চাইতে একটা স্ট্যান্ডার্ড লেভেলে একটা সলিউশন করতে। তো আমাদের মূল স্ট্যান্ডার্ড ছিল যে এই থিম যদি অপশন প্রোভাইড করে তাহলে আমরা ওর অপশন দিয়ে কাজ করবো, আর যদি অপশন প্রোভাইড না করে তাহলে তখন আমরা কাস্টম অপশন ইউজ করবো, কাস্টম সিএসএস। এখন এইটাকে লেফট আনার জন্য কাস্টম সিএসএস দেখেন কিভাবে করি। আপনারা সিএসএস ভুলে গেছেন কিনা যাই হোক, সিএসএস যেটা হবে, তো এটাকে এখন আমরা লেফটে নিয়ে আসতে চাচ্ছি। কাস্টম সিএসএস কিভাবে করবো দেখেন। তো প্রথমত আমাদের হচ্ছে যে মার্কআপটা আছে, আমি এটা একটু জুম করি। তো এই মার্কআপটাতে আমাদের মূল মার্কআপ এটা। তো এটার ভিতর আমাদের হচ্ছে যে লোগো কন্টেনার একটা আছে, তারপরে নেভিগেশন আছে। তো লোগো কন্টেনারের ভিতরে আমাদের লোগোটা আছে, স্প্যান এইটা আছে, পজিশন এটা অ্যাবসলিউট করা আছে। আর যেটা হচ্ছে যে উইথ 100% দেওয়া আছে, হাইট 100%। তো আমাদের কাস্টম সিএসএস যখন আমরা করতে যাই, মানে আমাদের হচ্ছে যে নরমালি অনেক অপশন তো একটা থিমে থাকে, কিন্তু যখন আমরা কাস্টমলি কাজ করতে যাই তখন আমাদের এই সলিউশনটা বের করাই আমাদের হয় মুশকিল, যে একটা থিমের স্টাইল চেঞ্জ করে কিভাবে করতে হয়। এখন প্রতিটা থিমেরই দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ওদের স্টাইলটা কমপ্লেক্স থাকে। যেমন আমরা নরমালি যদি এই হেডারটা বানাইতে যেতাম তাহলে আমরা কি করতাম, দুইটা কলাম নিতাম, কলাম নিয়ে লেফট কলামে লোগো দিয়ে দিতাম, রাইট কলামে এই মেনুগুলো দিয়ে এটাকে হচ্ছে যে ফ্লোট রাইট কিংবা টেক্সটাইল রাইট যাই হোক একটা কিছু করে আমরা এটাকে রাইটে করে দিতাম। কিন্তু এখানে দেখেন এদের আবার স্টাইলগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। এটা প্রথমে হেডার নিছে, হেডারের ভিতরে একটা কন্টেনার নিছে, কন্টেনারের ভিতরে লোগো কন্টেনার নিছে এবং লোগো কন্টেনারটা টোটালটা র্যাপ করছে। লোগো কন্টেনারে আবার পজিশন অ্যাবসলিউট করা, হ্যাঁ পজিশন অ্যাবসলিউট করে এটাকে হাইট উইথ 100%। তো এরা হচ্ছে যে যেটা করে, এদের হচ্ছে যে মাল্টিপল
মাল্টিপল চিন্তা করে এরা হচ্ছে যে কোডগুলো করে। যেমন এখানে আপনারা দেখলাম যে এখানে আমরা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন স্টাইলের আমরা করতে পারতেছি। হ্যাঁ, তো এইটা করার জন্য এরা এদের স্টাইলটা একটু আলাদা থাকে। তো যতই আলাদা থাকুক সমস্যা নেই, আমরা যেটা করতে পারি আমরা কাস্টম সিএসএস করে ওটাকে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে যে একটা চ্যালেঞ্জিং পার্ট যে আমরা কিভাবে এখন এটা আমার হচ্ছে যে একটু বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা না। এখন এটাকে আমরা কিভাবে লেফটে নিয়ে আসতে পারবো দেখি আমরা কিভাবে। তো এটাকে আমি ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পর যে ইভেন্টটা আছে এটা ন্যাব আছে। তো ন্যাবটা হচ্ছে যে প্রথমে আমাদের দেখতে হবে যে এই অংশটুকু রাইটে কেন আছে, কি কারণে এটা রাইট সাইডে আছে, সেই কারণটা আমাদের প্রথমে বের করতে হবে। তো প্রথম কারণটা হচ্ছে যে দেখেন এই যে আমাদের এই টিপটা ইটি টপ নেভিগেশন যে আইডিটা আছে এটার আমাদের প্যাডিং লেফট একটা 174 পিক্সেল প্যাডিং লেফট আছে। এটা যদি আমরা কেটে দিই কিন্তু এটাকে যদি আমরা 0 করে দিই তাহলে এটা তবুও রাইটে থাকতেছে। তো তারপরে আমরা হচ্ছে আরো কিছু দেখি যে এটা আসলে রাইটে কেন, লেফটে না কেন। তো এখানে দেখেন আরেকটু নিচে আসলে দেখবেন যে এখানে ফ্লোরটা রাইট করা আছে। তো ফ্লোরটা আমরা যদি এখানে লেফট করে দিই তাহলে লোগোর উপরে চলে আসবে। তো এখানে আমরা যেটা করতে পারি আর একটা সিম্পলি প্যাডিং লেফট আমরা দিতে পারি। লোগোর যে আমার উইডটা আছে, লোগোর আমার উইড ধরা আছে হচ্ছে লোগোর উইডটা আমার আছে যদি আমরা দেখি এখানে মোটামুটি 160 পিক্সেল। তো যাই হোক এটাকে আমরা এই যে আমাদের মেনু নেভিগেশনের ছিল এটাকে আমরা যদি এটাকে যদি আমরা হচ্ছে যে প্যাডিং লেফটে এখন যদি আমরা এটাকে 160 পিক্সেল দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাচ্ছি। এই কাজগুলো আমাদের যেটা করতে হবে আমাদের প্রতিটা আলাদা আলাদা ক্লাস ধরে ধরে আমাদের কাস্টম সিএসএস আমাদের বসাই দিতে হবে। তো মূল বিষয় আমি যেটা বোঝাতে চাইলাম যে আসলে অনেকগুলো পেইড থিম আছে বিধায় যে আমাদের আসলে কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ডেভেলপারদের কোনো কাজ নাই, বিষয়টা কিন্তু তা না। আমাদের হচ্ছে যে ডেভেলপারদের এতগুলো পেইড থিম থাকার পরে আমাদেরও প্রচুর পরিমাণে কাজ আছে। এই যে কমপ্লেক্স বিষয়গুলো কিংবা ডিজাইন রিলেটেড বিষয়গুলো করতে গেলে তখন হচ্ছে যে এগুলোর দরকার হয়। তো যাই হোক আমরা হচ্ছে যে হেডারের পার্টটা দেখলাম। এখন হচ্ছে যে এখন এখানে একটা স্লাইডার নেই। নর্মালি আপনারা ওয়েবসাইটে দেখবেন যে হেডারের পরে একটা ব্যানার কিংবা একটা স্লাইডার থাকে। তো স্লাইডারটা আমরা কিভাবে নিতে পারি? তো আমরা যেহেতু হোম পেজটাকে এডিট করতেছি তো আমরা যাই হচ্ছে যে পেজেসের ভিতরে যাই। পেজেসের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন হোম পেজটা আমি এডিট করলাম। এডিট করার পরে দেখেন নরমালি হচ্ছে যে আমাদের কি গুটেনবার্গ ছিল। তো গুটেনবার্গে আমরা এর আগে দেখছি যে এখানে অপশন আছে এডিট করে। তো এখানে দেখেন ডিভি থিম দেওয়ার পরে দিস লেআউট ইজ বিল্ড উইথ ডিভি, এডিট উইথ দা ডিভি বিল্ডার আমাদের একটা বাটন একবারে এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে, নতুন একটা এডিটিং অপশন আসবে যেটাতে আমরা এখন এখানে আমরা বিল্ড করতে পারবো। তো নরমালি যদি আমি এখানে হচ্ছে যে এখানে আমাকে বলতেছে বিভিন্ন এই যে আমাদের যে কলাম ছিল সেই কলামগুলো এখানে অনেকগুলো কলামের অপশন দেওয়া আছে, আমরা যে কোনো কলাম নিতে পারি। তো আমরা হচ্ছে যে একটা ফুল কলামে নিই। ফুল কলাম নেওয়ার পরে দেখেন সেম বিষয়। এর আগে আমরা দেখছি যে গুটেনবার্গ আমাদের কিছু ব্লক কিছু ডিজাইনের ব্লক আমাদের হচ্ছে প্রোভাইড করছে। এবারটাতেও আমরা দেখছি সেম বিষয়, আমাদের কিছু ব্লক প্রোভাইড করছে। তো এগুলাকে বলতেছে মডিউল। হ্যাঁ, প্রতিটা ব্লককে প্রতিটা ডিজাইন ব্লককে এরা মডিউল হিসেবে চিহ্নিত করছে। দেখেন অ্যাকর্ডিয়ন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে আমরা অ্যাকর্ডিয়ন কিভাবে করে এটা শিখছি। এখানে অ্যাকর্ডিয়নের একটা পি স্টাইল করা একটা ব্লক আমাদের দিচ্ছে। তো আমরা চাচ্ছি যে এখানে একটা স্লাইডার কিংবা ব্যানার জাতীয় কিছু দিই।
তো প্রথমে আমি এখানে দেখেন সাবজেক্ট অপশন আছে, তার প্রথমে লিখি স্লাইডার। স্লাইডার লেখার পরে দেখেন এখানে পোস্ট স্লাইডার, স্লাইডার এবং ভিডিও স্লাইডার, এই তিনটা স্লাইডার আমাদের প্রোভাইড করছে ডিভিডি। তো আমরা একটা স্লাইডার, নরমাল একটা স্লাইডার নিই। নরমাল একটা স্লাইডার নেওয়ার পরে এইখানে দেখেন, এখানে হচ্ছে যে আমরা এখন এখানে সবকিছু এডিট করতে হবে। যেমন এখানে আমরা যদি ক্লিক করি কিংবা এই সেটিং এ ক্লিক করার পরে এখানে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো। এই যে বাটনের টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে ভিতরে যে লেখাটা আছে এটা টেক্সট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং এখানে দেখেন, এটাকে আমি একটু বড় করি, এখানে দেখেন আমাদের যে মেইন কাজটা, যে কোনো থিম পেজ থিমে কাজ করার সময় আমাদের এই যে অপশনস গুলো আছে এইগুলো সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। যেমন এইখানে এটাকে আমরা, এটা নর্মালি আমরা এটা যখন নিলাম, এটা হচ্ছে যে আমাদের একটা স্লাইডার এখানে আমি নিয়ে নিলাম। তো এটাকে আমি রিফ্রেশ করি, এটাকে হচ্ছে যে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে যদি আমি রিফ্রেশ করি, তো এটা হচ্ছে যে একটা ব্লক আকারে এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি যে স্লাইডারটা আমরা ফুল উইডথ দিব এবং উপরের যে ফাঁকাটুকু আছে সেই ফাঁকাটুকু থাকবে না, একবারে সরাসরি হেডারের পরে আমাদের স্লাইডারটা থাকবে। তো এখানে আমরা ইমেজ টিমেজও চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে যে স্লাইডারটা আমরা ইমেজও চেঞ্জ করতে যাচ্ছি। যেমন এই যে স্লাইডারটা স্লাইড হচ্ছে কিন্তু, তো এটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো নরমালি আমরা হচ্ছে যে একটা স্লাইডার এখান থেকে ইজিলি ডিভি বিল্ডারের যে ব্লক আছে সেই ব্লক থেকে আমরা খুব ইজিলি নিতে পারলাম। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ কি করব, এটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে ইমেজটা চেঞ্জ করব। তারপরে হচ্ছে যে আমাদের টেক্সট গুলো তো চেঞ্জ করা আমরা দেখলাম এবং এটাকে একবারে ফুল উইডথ করব। এর উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে এটুকু আর থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, প্রথমত আমরা চিন্তা করি যে এটাকে আমরা ফুল উইডথ কিভাবে। তো ফুল উইডথ নেওয়ার জন্য এটাকে আমাদের অপশন খুঁজতে হবে যে এর ভিতরে কোনো অপশন আছে কিনা যেটা আমাদের ফুল উইডথ করতে যে অপশনটা কাজ করবে। তো এটাকে আমরা আবার যদি এডিট করতে চাই, এডিট করতে গেলে আমাদের যেটা করতে হবে, তো দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে প্রথমত আমরা কি নিছি, প্রথমত আমরা নিছি হচ্ছে যে আমাদের একটা কলাম নিছি। যেমন এখানে যদি আমি আবার যদি প্লাস করি, এখানে দেখেন আমরা হচ্ছে যে একটা কলাম নিছি। এই কলামের ভিতরে আমরা ওইটা সেভ করছি। তো কলামটাই হচ্ছে যে আমাদের উইথটা ব্লক উইথ আছে। তো প্রথমে আমরা কলামে দেখি যে কলামটাকে আমরা ফুলি করতে পারি কিনা। এছাড়াও আপনারা এখানে দেখবেন যে এখানে যখন আমি এখানে নরমালি যখন আমি এটাকে ডিলিট করে দিই, নরমালি যখন আমি আরেকটা রো নিতে চাবো কিংবা আরেকটা, আচ্ছা এটাতে আমরা এইটার সেটিং এ যাই। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আলাদা আলাদা পার্ট আছে। পার্ট বলতে কি, প্রথমে যখন আমরা একটা নিলাম তখন আমরা একটা কলাম নিলাম, আমি দুইটা কলাম তিনটা কলামও নিতে পারি। যেমন এখানে যখন আমি ক্লিক করব আমি তিনটা কলামও নিতে পারি। তিনটা কলাম নিলে আমার এরকম আসতেছে। তো প্রথমে আমরা কি নিলাম, প্রথমে আমরা একটা কলাম নিলাম এবং এই কলামের ভিতরে আমরা আবার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা নিলাম। যেমন এখানে আমি তিনটা কলাম নিলাম, এখানে যদি আমি একটা টেক্সট কন্টেন্ট বসাতে চাই তাহলে তারপরে এইখানে প্লাসে ক্লিক করার পরে আমি এখানে হচ্ছে যে টেক্সট বলেন স্লাইডার বলেন সবকিছু আমি এখানে বসাইতে পারবো। যেমন এখানে আমি আরেকটা স্লাইডার নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। তাহলে আমার কি হলো যে এখানে স্লাইডারের জন্য আলাদা অপশন আমাকে দিল এবং কলামের জন্য আমাদের আলাদা অপশন দিল। এগুলোর এই যে চিহ্নগুলোর এগুলোরও কিছু আমাদের মিনিং বুঝতে হবে। যেমন এই যে এরকম চিহ্ন থাকলে এটাকে সেটিং হিসেবে বলি না। তারপরে এখানে যে আপনার টু টিপ আছে,
হ্যাঁ, এই টিপের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আসলে এই আইকন গুলা কিসের জন্য। যেমন এখানে যদি আমি মাউসটা নিয়ে আসি তাহলে এটা বলতেছে যে রো সেটিং। এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা বলতেছে ডিলেট রো। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা চাচ্ছি যে এই আমার যে কলামটা কিংবা রোটা নিলাম এটাকে আমি ফুল উইথ করতে যাচ্ছি। তো ফুল উইথ করতে গেলে আমি প্রথমে ওর সেটিং এ গেলাম, এই কলামের সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে এখানে আমি এখন খুঁজবো যে আসলে আমার ফুল উইথ করার কোনো অপশন আছে কিনা। তো এখানে এটা লিঙ্কের অপশন, এটা ব্যাকগ্রাউন্ডের অপশন, ব্যাকগ্রাউন্ড আমরা নিব না, এটা অ্যাডমিন লেভেলের অপশন। আচ্ছা, এখানে আমাদের কলামের জন্য অপশন দিছে। তারপরে হচ্ছে যে এখানে আমাদের ডিজাইন আছে, ডিজাইনে দেখবেন যে সাইজিং আছে। সাইজিং এখানে দেখেন উইথটা আমাদের এখানে 80% দেওয়া আছে ডিফল্ট হিসেবে। হ্যাঁ, তো এটার এখন তো উইথ আমরা এখান থেকে বাড়াইতে পারবো। আমি যদি 100% করি, 100% করার পরে এটা বাড়লো না, তাহলে আমরা ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে এটা যদি আমরা বাড়াই, দেখেন এটা বাড়তেছে। বাট এটা হচ্ছে যে ম্যাক্সিমাম উইথ যখন আমরা দিব তখন এটাতে একটা ফিক্স পিক্সেল হচ্ছে। আমরা চাচ্ছি যে এটাকে যদি পার্সেন্টেজ তাহলে কেমন হয়, তাহলে আমাদের দেখেন এটা ফুল উইথ হয়ে গেছে। নর্মালি আমাদের ম্যাক্সিমাম হচ্ছিল 1024 পিক্সেল। এরকম যখন ছিল তখন হচ্ছে যে এরকম ম্যাক্সিমাম হচ্ছে, এর আগে আমরা শিখছি যে উইথটা এর বেশি যাবে না। 1024 যত বড় স্ক্রিন হোক 1024 পিক্সেলের বেশি যাবে না। কিন্তু আমরা চাচ্ছি একবারে ফুল উইথ, সেজন্য আমরা কি করবো, এখানে আমরা 1024 পিক্সেল বাদে আমরা 100% দিয়ে দিলাম। 100% দেওয়ার পরে দেখেন এটাতে আমাদের এখন একবারে ফুল উইথ হয়ে গেছে। তো এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের স্লাইডারটা একবারে ফুল উইথ হয়ে গেছে। এবং এখানে হরাইজন্টালি কোনো আমাদের স্ক্রল বারও আসেনি, তার মানে এটা একবারে ফ্রি। এখন এই যে এর উপরে যে অপশন, যে ফাঁকা জায়গাটুকু আছে, এটাকে আমরা কিভাবে রিমুভ করবো। এটাকে রিমুভ করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে এই ফাঁকা জায়গাটুকু আসলে কিসের জন্য আছে, কোন কারণে আছে, কোন সিএসএস এর জন্য আছে। এটা কি থিমের সিএসএস, না এটা থিমের আসলে এটা কি কোর সিএসএস, না কাস্টমাইজের কোনো অপশন আছে। এইগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখবো। তো আমরা যে দেখি এখানে ফাঁকা জায়গাটা কেন আছে। তো এই ফাঁকা জায়গার উপরে আমরা ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পরে এখানে দেখেন আমার হচ্ছে যে এখানে আছে কি প্যাডিং। প্রথমত আছে যে আমাদের একটা প্যাডিং 54 পিক্সেল, এটা হলুদ কালারটা আমাদের নির্দেশ করতেছে এটা একটা প্যাডিং। এই যে এই বক্স থেকে আমি একবারে নিচে আসলে যে এই যে বক্সটা আছে, এই বক্সের কালার গুলো দেখলে আমরা হচ্ছে যে বুঝতে পারবো আসলে কোনটা মার্জিন, কোনটা বর্ডার, কোনটা প্যাডিং। প্যাডিং এর কালারটা এই প্যাডিংটাকে আমরা রিমুভ করতে চাই। এখন প্যাডিংটাকে রিমুভ করার আগে আমাদের দেখতে হবে যে প্যাডিংটা আসলে কি একবারে স্টাইল সিএসএস আছে, না এটা হচ্ছে যে কোনো অপশনে আছে, থিম অপশন কিংবা হচ্ছে যে কোনো থিম সেটিংস থেকে আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনারা এখানে যখন ইনস্পেক্ট করলাম আমাদের প্যাডিংটা আছে কোথায়, আমি আবারও দেখি। প্যাডিংটা আছে আমার এই সেকশন, এই এলিমেন্টটাতে আমাদের প্যাডিং দেওয়া আছে, যে এই এলিমেন্টটাতে প্যাডিং দেওয়া আছে। তো নরমালি আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে নরমালি আমরা এই এলিমেন্টটাকে ধরে কাস্টম সিএসএসটা আমরা বিবি থিম অপশনসেরও বসাইতে পারি, অথবা আমাদের যে অ্যাপিয়ারেন্স থেকে যে কাস্টমাইজার আছে সেখানে আমরা দিতে পারি। তো থিম যেহেতু আমরা ইউজ করতেছি এখানে আমরা দিই। এখানে যদি আমি প্যাডিং টপ 0 দিই, 0 দেওয়ার পরে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের ওই প্যাডিংটা চলে গেল। তো এইখানে সমস্যা হচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আসলে চাই যে আমাদের সলিউশনটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে আসুক। আমরা প্রথমেই কাস্টম সিএসএস হচ্ছে যে
মানে এটা আমার রুলস আর কি ডেভেলপমেন্টের, কারণ এটা হচ্ছে পরবর্তীতে আপনারা অনেক সুবিধা পাবেন, যে প্রথমে সেটিং থেকে খুললে অনেক কিছু শেখা যায় যেগুলো পরবর্তীতে ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগে। তো এখানে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমাদের প্যাডিংটা নেওয়া আছে, প্যাডিংটা কি থিমের যে স্টাইল সিএসএস থেকে নেওয়া আছে, কিংবা থিমের যে নিজস্ব সিএসএস থেকে নেওয়া আছে, না কাস্টমাইজার থেকে, কিংবা হচ্ছে যে থিমের সেটিং থেকে নেওয়া আছে, এই জিনিসটা আমরা কিভাবে এই জিনিসটা বোঝার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে এখানে প্রতিটা রুলস এর পাশে একটা করে দেখেন যে এই সিএসএস টা কোথায় আছে, এই সিএসএস টা কোথায় আছে সেটার একটা এখানে লোকেশনটা দেওয়া আছে যে এই ফাইলে এই সিএসএস টা আছে। তো নরমালি দেখেন, নরমালি হচ্ছে যেটা হচ্ছে যে আমরা যখন এখানে দেখবো যে আমাদের প্যাডিংটা 54 পিক্সেল এইটা আছে, এই রুলসটা লেখা আছে কোন সিএসএস এ, এটা আমরা এই যে এই ডান সাইডে যে আমাদের একটা ইনফরমেশন আছে এখান থেকে আমরা দেখতে পাবো যে আসলে সিএসএস টা কোথায় লেখা আছে। তো সিএসএস টা আমাদের লেখা আছে কোথায়, লোকাল হোস্ট wp div wp content et cache, যাই হোক একটা ক্যাশ ধরা আছে et4 minify.css, তার মানে এটা একটা সিএসএস ফাইলে এটা আছে। তো আমরা যেটা করব, যখন কোনো রুলস সিএসএস ফাইলে লেখা থাকে কিংবা সিএসএস কোন একটা ফাইলে থাকে, তখন সেটাকে আমরা ওভাররাইট করতে হয়, কারণ ওটা আমরা ওই সিএসএস ফাইলটা ওপেন করে আমাদের ওভাররাইট করা সম্ভব না। মানে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কাস্টম সিএসএস ইউজ করতে হবে। তো এখন আমরা এটা কাস্টম সিএসএস টা ইউজ করি, কাস্টম সিএসএস ছাড়া এখানে অপশন আমাদের নাই। তো আমরা কাস্টম সিএসএস ইউজ করে এখানে দেখলাম। তো এখানে আরেকটা বিষয় দেখেন যে আমার সিএসএস টা আসলে সিএসএস রুলসটা কোথায় লেখা, তো নরমালি আমরা যেটা দেখলাম যে আমাদের প্যাডিংটা প্রথমে আমরা এখানে চেক করলাম, চেক করার পরে দেখলাম যে প্যাডিংটা আমাদের ছিল একটা সিএসএস ফাইলে, একটা সিএসএস ফাইলে আমাদের প্যাডিংটা ছিল। তো এটা হচ্ছে যে পরবর্তীতে আছে এখানে হচ্ছে যে ডিবির থেকে কিছু ক্যাশ ধরতেছে, হ্যাঁ এই জন্য আমি আসলে বিষয়টা রিফ্রেশ করে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা এখন আমাদের ইয়েটা আসছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ইনফরমেশন থেকে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে নরমালি একটা রুলস এর পাশে যখন আপনি কোনো একটা সিএসএস ফাইলের যখন একটা ইউআরএল দেখবেন তখন বুঝতে হবে যে এটা কোনো একটা সিএসএস ফাইলে এই রুলসটা আছে। আর যখন আপনি এখানে কোনো ফাইলের কোনো ইউআরএল পাবেন না, নরমালি দেখবেন যে এরকম ইনডেক্স লেখা আছে এবং ইনডেক্সের পরে যে কোনো একটা হচ্ছে যে সংখ্যা কি লাইন নাম্বার দেওয়া আছে, এইটা যখন থাকবে তখন বুঝতে হবে এটা কোনো একটা সেটিংস থেকে অথবা কোনো একটা অপশন থেকে অথবা কাস্টম সিএসএস থেকে আমাদের এই রুলসটা নেওয়া আছে। রুলসটা আমাদের দেখতে হবে যে কোথায় থেকে নেওয়া আছে। তো নরমালি যখন এরকম ডান সাইডে যখন একটা ফাইলের যেমন এখানে style.css, তাহলে বুঝতে হবে যে style.css এ এই রুলস গুলো লেখা আছে। কিন্তু যখন এরকম কোনো ফাইলের নাম থাকবে না, শুধুমাত্র এরকম ইনডেক্স থাকবে, তখন বুঝতে হবে যে এটা হয় কাস্টম সিএসএস এ, না হয় এটা হচ্ছে যে থিমের কোনো সেটিংস থেকে এটা নেওয়া আছে। যেমন এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পরে দেখেন একটু আগে আমরা হচ্ছে যে আমাদের লোগোর হাইটটা বাড়াইছি। লোগোর হাইটটা প্রথমে ছিল হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট ছিল 54%, এটা ডিফল্ট ছিল। আমরা কি করলাম, আমরা হচ্ছে যে লোগোর হাইটটা বৃদ্ধি করে 71% করছি। তো 71% আমি আরেকবার দেখাই, এই যে দেখেন এখানে আমার লোগোর হাইটটা আমি 71% করছি। তো এখন দেখেন যে এখানে যখন আমি ইমেজটা দেখতেছি, নরমালি এই যে লোগো
এটা হচ্ছে ম্যাক্সিমাম এই 54%, এটা ছিল একটা স্টাইল সিএসএস। বাট যখন আমি 71% করছি, এটা দেখেন এখানে লেখা আছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স মানে এটা বোঝাচ্ছে কি যে এটা হয় কোনো সেটিংস থেকে আসছে, অথবা কোনো হচ্ছে যে কাস্টম সিএসএস হিসেবে এটা আসছে। তখন আমরা ওই অনুপাতে যদি দেখি যে সেটিংস থেকে আসছে এই স্টাইলটা, তখন আমরা সেটিংস থেকে ওটা খুঁজে বের করে চেঞ্জ করতে পারবো, অথবা যদি কাস্টম সিএসএস যদি থাকে ওটা আমরা ওভাররাইট করতে পারবো, অথবা হচ্ছে যে এটা যদি কোনো সিএসএস ফাইল থেকে আসে তখন আমরা একবারে সরাসরি এটাকে ওভাররাইট করব। তো এই বিষয়টা হচ্ছে যে কাজ করে না কখন, এই বিষয়টা কাজ করে না যখন এখানে কোনো ক্যাশ থাকে, ক্যাশের ক্ষেত্রে এটা কাজ করে না। তো ক্যাশের বিষয়টা আমি একটু বলি, যেহেতু মানে টপিক গুলো যখন চলে আসে তখন তখন মনে থাকে না। তো ক্যাশের বিষয়টা কি? ক্যাশের বিষয়টা হচ্ছে নর্মালি আচ্ছা, ক্যাশের বিষয়টা আমরা হচ্ছে যে লাইভ ক্লাসে বলবো, মানে ক্যাশের বিষয়টা একটু জটিল, তো এটা একবারে কোড থেকে বুঝে আমরা লাইভ ক্লাসে ওটা বুঝবো না। তো যাই হোক, এই হচ্ছে যে সিএসএস রুলস অ্যাপ্লাই করার আমাদের ওয়ে, যে এটা হচ্ছে যে আমরা এখান থেকে চেক করবো যে আসলে এই রুলসটা কোথায় যাচ্ছে, কোন সিএসএস এ আছে। তো এখানে আমরা হচ্ছে যে মূলত প্যাডিংটা আমরা ভ্যানিশ করে দিতে পারলাম, তারপরেও আমাদের একটু ফাঁকা জায়গা এখনো আছে। তো দেখি এই ফাঁকা জায়গাটা কিসের জন্য আছে। এই ফাঁকা জায়গাটা দেখেন নরমালি হচ্ছে যে এই ফাঁকা জায়গাটা এইটার প্যাডিং, এই এলিমেন্টটা প্যাডিং হিসেবে আছে। আমরা যেটাকে ইনস্পেক্ট করে আমরা দেখলাম এইটার প্যাডিং হিসেবে আমাদের এই ফাঁকা জায়গাটা আছে। তো আমরা নরমালি যেটা করতে পারি, এই প্যাডিংটা আছে এখানে, তো আমরা এটাকে নরমাল আমাদের যে ওয়ে সেটা আমরা এটাকে নিয়ে এটাকে হচ্ছে যে অ্যাডিশনাল সিএসএস এর রোগে আমরা প্যাডিং টপ 0 এটাতে করলে আমাদের এই ফাঁকা জায়গাটা চলে যাবে। এখান থেকে দেখি এই ফাঁকা জায়গাটা চলে যাবে। দেখেন এখন হচ্ছে যে এটা আমি একটু হাইট কমাই, তাহলে দেখতে ভালো লাগছে। তো এখন আমাদের ফাঁকা জায়গাটা আর নেই। তো এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা আমি বলি। সমস্যাটা হচ্ছে যে আমরা যখন সরাসরি সিএসএস কে ওভাররাইট করলাম, সিএসএস কে আমরা ওভাররাইট করলাম, আমি খুব শেষ করে দিই আমার ওয়াইফাই এই যে এই সিএসএস গুলোকে আমরা ওভাররাইট করলাম। ওভাররাইট করার কারণে আমাদের যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু হচ্ছে যে জেনারেল ক্লাস। জেনারেল ক্লাস বলতে হচ্ছে যে আমরা ভবিষ্যতে দেখছি যে আমরা কি করছি, আমরা হচ্ছে যে টেক্সট সেন্টার দিলে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসে, কিংবা হচ্ছে যে নরমালি আমরা যেটা করছি রো এর জন্য আমরা রো ক্লাসটা দিচ্ছি, আমাদের একটা তারপরে কলাম ক্লাস দিচ্ছি, কল এসএম এই দিচ্ছি, তখন আমাদের হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা চলে আসে। তো জেনারেল ক্লাসটার সমস্যা হচ্ছে জেনারেল ক্লাস শুধুমাত্র আপনার একটা সেকশনে অ্যাপ্লাই থাকে, এরকম এই ইটিপিভি রো এরকম আরো অনেকগুলো ক্লাস এখানে আছে। আমরা যদি এখানে সার্চ দিই, এই মার্কআপে গিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে দেখবেন যে এরকম ইটিপিভি রো আমাদের আরো ক্লাস আছে। কারণ আমরা যদি আরেকটা রো দিই এখানে, তাহলে আমাদের এটা আরো বেশি ক্লিয়ার হবে। এগুলো নিলাম নরমালি আমি এটা দিয়ে রাখি। তো দেখেন ইটিপিভি নামে আমাদের আরো ক্লাস জেনারেট হচ্ছে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে যখন আমি এই সিঙ্গেল ক্লাসটা যখন আমরা হচ্ছে যে
ওভাররাইট করতেছি, তখন আমি পরবর্তীতে যে রো কিংবা যে কলাম গুলো নিব ওগুলাতেও কিন্তু এই ক্লাসগুলো অ্যাড হবে। যেমন এই সেকশন, আমরা যদি নতুন একটা সেকশন নিই তাহলে এই সেকশনটাই আমাদের নতুন করে আবার এই ক্লাসটা আবার যোগ হবে। মানে ওই সেকশনে সেম প্রসেস থাকবে। আবার যদি আমরা একটা রো নিই তাহলে ওই রোতে আমাদের সেম ক্লাসটাই থাকবে। এর আগে আমরা যেভাবে বুটস্ট্র্যাপে কাজ করছি, আমরা যদি একটা পেজে 3টা রো দিতে চাই তাহলে 3টা রোয়ে আমাদের সেম প্রসেসটাই থাকতেছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে আমরা তো চাচ্ছি যে হেডারের সাথে আমাদের যে সেকশনটা আছে সেইটার উপরে যাতে স্পেস না থাকে। কিন্তু আমি যখন এইভাবে রিসেট করব তখন আমার যেটা হচ্ছে যে আমার সবগুলো সেকশনেই আমার এই প্যাডিং গুলো রিসেট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা সবগুলোতে না, আমরা শুধুমাত্র আমাদের এই স্পেসিফিক সেকশনটা উপরে আমরা থাকা চাচ্ছি না। এরপরে আমরা যতগুলো সেকশন অথবা দেখব সেগুলোতে ডিফল্ট যে প্যাডিং কিংবা মার্জিন আছে সেগুলো শো করবে। তো এইগুলো হচ্ছে যে ইয়ে করার এগুলো হচ্ছে যে আমাদের ফিক্স করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কখনোই এরকম নরমাল জেনারেলাইজ যে ক্লাসগুলো আছে সেগুলোকে কখনোই ওভাররাইড করবো না। সেক্ষেত্রে আমাদের আদার্স ডিজাইন গুলো ব্রেক করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে যে রিস্ক, মানে এটা খুবই রিস্ক। কিন্তু জেনারেল ক্লাসগুলো যখন ডিজাইন কিংবা সিএসএস যখন চেঞ্জ করে দিব তখন আমার কাঙ্ক্ষিত সেকশনটা তো হচ্ছে, বাট পাশাপাশি আদার্স যেগুলো সেকশন কিংবা ব্লকে যে এই ক্লাসগুলো নেওয়া আছে ওগুলো তো ব্রাদার সেম কাজটাই অ্যাপ্লাই হবে। হ্যালো ব্রাদার, মুন ব্রাদার এটা শেষ করে দিতে বললো আজকের ক্লাসটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই পর্যন্ত আমরা আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে আমরা এই সলিউশনটা দিতে আমরা একটু ইয়ে করে দিই। এটার সলিউশন আমরা এই কাস্টম ক্লাসটা রিমুভ করে দিলাম। রিমুভ করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে এখানে কোনো আমাদের কাস্টমাইজ কোনো অপশন আছে কিনা। এখানে যদি পুরো সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পর অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাডভান্স ডিজাইনে যাওয়ার পরে স্পেসিং আমরা এই যে প্যাডিংটা যদি আমরা এখানে জিরো করে ওকে বললে দেখবেন যে এখান থেকে একটা প্যাডিং কমে গেছে। তারপরে এইটাকে আমরা যখন এডিট করে আমরা যখন হচ্ছে সাইডিং আমরা স্পেসিং এ যদি যাই, যাওয়ার পরে প্যাডিং টপটা যদি আমরা তাহলে দেখবেন এটা আমাদের কাস্টমারদের থেকে আমরা খুব ইজিলি শুধুমাত্র আমাদের এই সেকশনটার জন্য আমরা এটা করতে পারতেছি উইদাউট সিএসএস, এবং এটা অন্য কোনো আর সেকশনে আমাদের এটা ফেলবে না। তো যাই হোক, মোটামুটি আজকে আপাতত এ পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে অনেক বিষয়গুলো দেখব। আচ্ছা ব্রাদার, ঠিক আছে তাইলে।